নমস্কার বন্ধুরা, আমরা রাতে আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম হলো চিংড়ি মাছের ভাপা। আজ সকাল সকাল বাবা নিয়ে এসেছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর সাইজ দেখুন, অনেক বড় ছিল, যথেষ্টই বড়। মাকে বললাম, তুমি যদি পারো তাহলে একটুখানি গলদা চিংড়ির মালাইকারি করে দাও না, ভালো লাগবে। কিন্তু গলদা চিংড়ির মালাইকারি করতে বেশ কিছু উপকরণ লাগে, সেই উপকরণগুলো সেই মুহূর্তে ছিল না। তো মা বললো, এখন যদি করতে যাই ওই রান্নাটা তাহলে বেশ কিছুক্ষণ দেরি হয়ে যাবে, আজকে ছেড়ে দে, আজকে এটা ভাপাই করে দিচ্ছি। চিংড়ি মাছের ভাপা, এটাও ভালো লাগবে, অন্য একদিন মালাইকারি করবো। মালাইকারি রেসিপিটা যেদিন আমার বাড়িতে হবে সেদিন দেখাবো। প্রথমে ভাপাটা কীভাবে বানায় সেটা আমি বলে দিই। চিংড়ি মাছগুলো বাজার থেকে আসার পর প্রত্যেকটা মাছ একটা একটা করে ধরে ওর গায়ে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নেবেন। দেখুন আমার মা কেমন করে ছাড়িয়ে নিচ্ছে। ছাড়িয়ে নেওয়ার পর ওই যে উপরের যে মাথার পোর্শনটা, সেই মাথার পোর্শনটা মাছ থেকে আলাদা করে দেবেন। অনেকে জানেন তো, এই চিংড়ি মাছের যে খোসাটা যেটা মাছ ছাড়াচ্ছে সেটার আবার একটা আইটেম রান্না করে, সেটা হচ্ছে সেই খোসাটা গুঁড়ো করে বা বেটে তার বড়া। সেটা আমি জীবনেও খাইনি। দেখুন মাথার পোর্শনে একটু নোংরা থাকে কালো মতো, সেই কালো নোংরাটাকে বার করে নেবেন। আপনারা যদি চান তাহলে একটা টুথপিক ইউজ করতে পারেন, কারণ টুথপিক ইউজ করলে তাহলে এটা সুবিধা হয়। মা যেহেতু ব্যাপারটাতে এক্সপার্ট তাই হাতেই করতে পারছে। তারপরে মাছটাকে ধরে একটু সামনে মুখের পোর্শনটা একটু হালকা করে হাফ করে চিড়ে নেবেন। তারপরে দেখবেন একটা কালো সুতোর মতো অংশ মাছের ভেতর থেকে বেরিয়ে আসছে। চিংড়ি মাছ করতে গেলে এই একটাই অসুবিধা, প্রত্যেকটা মাছ এক একটা করে ধরে ধরে সেটাকে ছাড়িয়ে নিতে হয়। আপনারা যদি কেউ না সহ্য হয়, কারণ চিংড়ি মাছটা অনেকের অ্যালার্জি থাকে বা সহ্য হয় না, সেক্ষেত্রে কী করবেন, এই যে মাথার বড়শিটা মা যেটা ছাড়িয়ে বাটিতে রাখলো সেটা আপনারা খাবেন না। সেটা খেলে অনেক সময় হজমের প্রবলেম হয়। এই যে মাছগুলো ধরে মাথাটাকে ছাড়িয়ে মাথাটা ফেলে দেবেন, ব্যাস। আমাদের যেহেতু মাথা খেলে অত অসুবিধা হয় না, তাই চিংড়ি মাছের মাথাটাও আমরা অনেক সময় খেয়ে থাকি। ডিপেন্ড করে মাছটার ফ্রেশনেসের ওপর। এই যে একটা একটা করে মাছের মাথা সেভাবে ছাড়িয়ে নেবেন। ব্যাস ছাড়ানো হয়ে গেলে একটা গ্রাইন্ডারের বাটিতে বা অন্য একটা পাত্রে পরিমাণ মতো সর্ষে আর পোস্ত নিতে হবে। সর্ষে যেহেতু আমরা সাদা সর্ষে ইউজ করি, তাই দেখুন সর্ষে বাটার কালারটা সাদা সাদা হয়ে যায়। সর্ষের পরিমাণটা যতটা দেবেন, পোস্তর পরিমাণটা তার দ্বিগুণ দেবেন। মাছের আন্দাজ মতো যদি 4 চামচ সর্ষে দেন, তো কম করেও 7 চামচ মতো পোস্ত দেবেন। ব্যাস ওটাকে যখন গ্রাইন্ড করবেন তখন সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দেবেন, না হলে সর্ষের একটা তিরছানি ভাব চলে আসে। ব্যাস ভালো করে গ্রাইন্ড করে একটা টিফিন পাত্র, যেটা পুরোভাবে ঢাকা দেওয়া যায়, সেই টিফিন পাত্রের মধ্যে মাছগুলো নেবেন, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেবেন। আর যে গ্রাইন্ড করেছেন সর্ষের পোস্ত আর তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা, সেটাকে গ্রাইন্ড করে ভালো করে দেখুন মা দিদিগুলো কী করলো, জল ধুয়ে বাটিটাও দিয়ে দেবেন। ব্যাস ওপর থেকে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা। আরেকটা কথা বলে দিই, যদি আপনারা চান এর মধ্যে কিন্তু একটু নারকেল বাটাও দিতে পারেন, সেটাও খুব ভালো লাগে। আমাদের যেহেতু শরীরে সহ্য হয় না, সবাই আমরা এটাই খেয়ে থাকি, তো সেই জন্য আমরা নারকেল বাটা দিই না। বাট কখনো যদি রিচ করে বানানোর থাকে তাহলে আমরা দিয়ে থাকি। আপনারা চাইলে নারকেলের গুঁড়োও বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও খানিকক্ষণ হালকা করে জলে ভিজিয়ে রেখে সেটাও দিতে পারেন। চেষ্টা করবেন যখন গ্রাইন্ড করছেন তখন ওই নারকেল গুঁড়োটাকে আরেকবার গ্রাইন্ড করে ঘুরিয়ে নেওয়া, তাহলে ওটা সর্ষে আর পোস্তর সাথে ভালো করে মাখা মাখা হয়ে যায়। ব্যাস এই যে মা দিয়ে দিল পরিমাণ মতো হলুদ, আর নুনটা একটু কম দিল, কারণ কি মাছে অলরেডি নুনটা একটু বেশি মাখানো ছিল। খাবারে নুন কমে গেলে আপনি কিন্তু আলাদা করে নুন দিয়ে খেতে পারবেন, কিন্তু যদি নুনের পরিমাণটা বেশি হয়ে যায় না, তাহলে কিন্তু খাবারের স্বাদটা সত্যিই নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন নুনটা খুব কম আন্দাজ মতো দেওয়ার। হ্যাঁ, যখন বেটেছিল তখন একটু নুন দিয়েছিল, যে মশলাটা যখন গ্রাইন্ড করেছিল। ব্যাস এটা হয়ে গেল। আর ওপর থেকে দিতে হবে একটু পরিমাণের থেকে বেশি সর্ষের তেল। সর্ষের তেলটা যতটা দেবেন সেটা তত বেশি ঝাঁঝালো হবে। ব্যাস হয়ে গেলে টিফিন ভালো করে পুরো এটাকে মাখিয়ে নেবেন, যেন মাছগুলোর সাথে এই সর্ষেটা, পোস্তটা, লঙ্কা এবং সর্ষের তেলটা ভালো করে মাখা মাখা হয়ে যায়।
ব্যাস হয়ে গেল। এটা হয়ে গেলে ভালো করে ঢাকা দিয়ে একটা কড়াই নেবেন এবং কড়াইয়ে পরিমাণ মতো জল দেবেন। জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন কিন্তু ওটা বসাবেন। কীভাবে ওটা বসাবেন তারও একটা নিয়ম আছে। আর একটা কথা বলে দিই, কেউ যদি চান এটাকে মাইক্রো ওভেনে করতে, তাহলে কিন্তু কিছুক্ষণ মাইক্রো ওভেনে রেখেও এটাকে 15 মিনিটের জন্য স্টিম করে নিতে পারেন। ব্যাস কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে তার উপর একটা খাবার রাখার স্ট্যান্ডগুলো থাকে সেগুলো দিয়ে টিফিন বক্সটা দিয়ে ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেবেন। যেহেতু দেখবেন জলের পরিমাণটা যেন কোনোভাবেই টিফিন বক্সের ঢাকার লেভেলের থেকে ওপরে না যায়, তাহলে কিন্তু বেশি ফুটলে জলটা টিফিন বক্সে ঢুকে যেতে পারে। জলটা একটু কম হয়ে যাওয়ার জন্য মা আন্দাজ মতো জল আবার উপর থেকে অ্যাড করে দিল। ব্যাস হয়ে গেছে। গ্যাসটা যখন চালাবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কম রাখবেন। বেশি আঁচে করলে হয়তো বাইরে থেকে রান্নাটা হয়ে যাবে, ভেতর থেকে চিংড়ি মাছটা আর হবে না। খুব হালকা ফ্লেমে আধ ঘন্টার মতো এটা রেখে রান্নাটা কমপ্লিট করে নেবেন। রান্না তৈরি। উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে রান্নাটাকে একটু মুখরোচক করে নেবেন। আপনারা রান্নাটা একটু ট্রাই করে দেখুন, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। যদি আমার আইটেমটা পছন্দ হয় তাহলেও জানাবেন। আজকের মতো এই রান্নার পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আরেক পর্বে। তখনকার জন্য বাই বাই।